আসসালামু আলাইকুম। আমি মাহফুজা আক্তার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছি। আমার সাথে আছেন আসিফ ইকবাল মামুন ভাইয়া, তিনি ডাটাসফট এ কর্মরত আছেন। আমি ইন্টেলেকচুয়াল প্রপার্টি থিফ অর ভায়োলেশন সম্পর্কে তার কাছে বিস্তারিত জানতে চাইতেছি। ভাইয়া, প্রথমে জানতে চাইতেছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, সফটওয়্যার পাইরেসি ও বুদ্ধিবৃত্তিক সম্পত্তি চুরির সম্পর্কে কি সম্পর্ক রয়েছে আপনি বলে মনে করেন? আচ্ছা, সফটওয়্যার পাইরেসি মানে হচ্ছে অনুমতি ছাড়া সফটওয়্যার কপি বা ব্যবহার করা। এটি বুদ্ধিবৃত্তিক একটা ধরন, কারণ সফটওয়্যারে একজন ডেভেলপার বা কোম্পানি তৈরির সম্পদ যা কপিরাইটের আওতায় পড়ে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, কিভাবে প্রযুক্তি সংস্থাগুলো তাদের কোড ও পেটেন্ট রক্ষা করতে পারে? এটা অনেকগুলো স্টেপ আছে, তবে মেইন যে স্টেপ গুলো তা হচ্ছে কপিরাইট ও পেটেন্ট নিবন্ধন করা, ইনক্রিপশন ও লাইসেন্স প্রযুক্তি ব্যবহার করা, তারপর ডিএমসি ও লিগ্যাল অ্যাকশন নেওয়া, সফটওয়্যার এন্টিপাইরেসি প্রযুক্তি ব্যবহার করা ইত্যাদি। ধন্যবাদ ভাইয়া। আমার ৩ নম্বর প্রশ্নটি হচ্ছে, ওপেন সোর্স প্রযুক্তির কারণে বুদ্ধিবৃত্তি সম্পত্তি লঙ্ঘনের ঝুঁকি কিভাবে বাড়তে পারে বলে আপনি মনে করেন? ওপেন সোর্স মানে হচ্ছে সবাই কোড দেখতে ও পরিবর্তন করতে পারে। এতে সুবিধা থাকলেও কেউ কেউ অনুমতি ছাড়া কোড ব্যবহার করতে পারে বা নিজেদের নামে চালিয়ে দিতে পারে, যা বুদ্ধিবৃত্তিক সম্পত্তি লঙ্ঘন হতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার ৪ নম্বর প্রশ্নটি হচ্ছে, ব্লকচেইন ও এনএফটি কিভাবে ডিজিটাল সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করতে পারে বলে আপনি মনে করেন? ব্লকচেইন ডিজিটাল সম্পত্তির তথ্য স্থায়ীভাবে সংরক্ষণ করে, যা পরিবর্তন করা যায় না। অন্যদিকে হচ্ছে এনএফটি, যেটা ডিজিটাল সম্পত্তির মালিকানা নিশ্চিত করে, যাতে সেটি অন্য কেউ দখল করতে না পারে। জি ভাইয়া। আমার শেষ প্রশ্নটি হচ্ছে, কিভাবে সাইবার নিরাপত্তা নীতি বুদ্ধিবৃত্তিক সম্পত্তি চুরির বিরুদ্ধে কার্যকর হতে পারে বলে আপনি মনে করেন? শক্তিশালী পাসওয়ার্ড ও মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করতে হবে, ফায়ারওয়াল ও এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করতে হবে, তারপর কর্মীদের সাইবার নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে, আর নিয়মিত সিস্টেম আপডেট ও নজরদারি রাখতে হবে। জি ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। আমি মাহফুজা আক্তার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছি। আমার সাথে আছেন রওশন শেখ, তিনি skillshield.com কর্মরত আছেন। আমি এআই বেস অ্যান্ড অ্যালগরিদমিক ডিসক্রিমিনেশন সম্পর্কে তার কাছে বিস্তারিত জানতে চাইতেছি। প্রথমে জানতে চাইতেছি, ভাই আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা প্রশ্নর দিকে যাই। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যালগরিদম কিভাবে পক্ষপাতমূলক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা আচ্ছা,
তো এটা যদি আসলে বলতে চাই, সেটা হচ্ছে এআই ডেটার উপর আপনার ট্রেনিং নেই। আর সেটা হচ্ছে আপনি এআই কে যেই ডেটার উপর ট্রেনিং দিবেন, সেই ডেটার উপর ভিত্তি করে সে কিন্তু সিদ্ধান্ত নেবে। যদি সেই ডেটায় যদি কোনো পক্ষপাত অথবা বায়াস থাকে, তাহলে এআই ও পক্ষতামূলক সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, তো যেমন যদি অতীতের কোনো ডেটায় নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা কোনো একটা অঞ্চল ভিত্তিক কোনো সুযোগ সুবিধা পেয়ে থাকে এর উপর ভিত্তি করে, তাহলে এআই ভবিষ্যতেও তাদের বেশি অগ্রাধিকার দেবে বলে আমি মনে করি। জি ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, নিয়োগ ও প্রচারণার ক্ষেত্রে এআই ব্যবহারের ফলে কিভাবে বর্ণবাদ ও লিঙ্গ বৈষম্য হতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা আচ্ছা, তো প্রশ্নটা অনেক সুন্দর প্রশ্ন। তো যদি এআই এর প্রশিক্ষণ ডেটায় দেখা যাচ্ছে কোনো গোষ্ঠী বা কোনো আমরা স্পেসিফিক ভাবে যদি বলতে চাই যে পুরুষদের ক্ষেত্রে যদি চাকরি বা অন্য কিছু ক্ষেত্রে যদি সুযোগ সুবিধাটা বেশি দেওয়া থাকে, তাহলে এআই ভবিষ্যতেও পুরুষদের বা ওই কোনো আপনার জাতি অথবা আপনি যেটাই বলেন না কেন, ওইটার উপর বেশি আপনার প্রাধান্য দিতে আপনার বেশি প্রাধান্য দেবে আর কি। এবং আপনার নির্দিষ্ট জাতিগোষ্ঠী বা এলাকার লোকদের অতীতে যদি বেশি চাকরি বা অন্য কোনো সুযোগ সুবিধা প্রদান করা হয়ে থাকে, তাহলে এআই ভবিষ্যতেও সেই ধারা বজায় রাখবে এবং এর ফলে বৈষম্য বাড়বে বলে আমি মনে করি। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার তৃতীয় প্রশ্নটি হচ্ছে, কিভাবে ডেটা সংগ্রহ ও প্রশিক্ষণের সময় পক্ষপাত হ্রাস করা যেতে পারে? আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে ডেটা সংগ্রহ ও প্রশিক্ষণের সময় পক্ষপাত কিভাবে কমানো যায়। তো এটা কমানোর জন্য আমরা বৈচিত্র্যময়, ডাইভার্স ও ভারসাম্যপূর্ণ ব্যালেন্স ডেটা সরবরাহ করতে পারি। তারপরে আপনার পক্ষপাত শনাক্ত করার বিভিন্ন টুল আমরা ব্যবহার করতে পারি। বায়াস ডিটেকশন টুলস ব্যবহার করা যেতে পারে। এরপরে মানুষের দ্বারা এর সিদ্ধান্ত পর্যালোচনা করানো, বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক স্তরের মানুষদের প্রতিনিধিত্ব করে এমন ডেটা ব্যবহার করা। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। আমার 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, কি ধরনের নীতিমালা বা আইনগত ব্যবস্থা যদি গ্রহণ করে অ্যালগরিদমিক বৈষম্য রোধ করা যায় আপনি মনে করেন? আচ্ছা আচ্ছা, তো বৈষম্য কমাতে কি ধরনের নীতিমালা বা আইন থাকা উচিত? এটা হচ্ছে
এআই এর সিদ্ধান্তে পক্ষপাত থাকলে অভিযোগ জানানোর আমাদের সুযোগ রাখা, এরকম একটা ব্যবস্থা রাখা। এরপরে হচ্ছে আপনার এআই এর কার্যক্রম স্বচ্ছ রাখার জন্য কঠোর আইন তৈরি করা। তারপরে আমরা সংস্থাগুলোকে বাধ্য করা হয় যেন তারা নিরপেক্ষ ও বৈচিত্র্যময় ডেটা সরবরাহ করে থাকে। এআই ব্যবহারের জন্য আন্তর্জাতিক ও সরকারি পর্যায়ে নীতিমালা নির্ধারণ করা। তো এইগুলো আসলে বৈষম্য কমাতে আমরা এই নীতিমালা বা আইন থাকা উচিত বলে আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, এআই এর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংস্থাগুলো কি কি ব্যবস্থা নিতে পারে, আপনি কি মনে করেন এই বিষয়ে? আচ্ছা, তো এআই এর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আসলে কি করা যায়, এটা হচ্ছে আপনার এক্সপ্লেইনেবল এআই, এক্সএআই প্রযুক্তি ব্যবহার করে এআই এর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আপনার ব্যাখ্যা করা। এরপরে আপনার এআই সিদ্ধান্তের অডিট বা পর্যালোচনা করা যেন পক্ষপাত চিহ্নিত করা সম্ভব হয়। একটি স্বাধীন নৈতিক কমিউনিটি ইথিক্স কমিটি তৈরি করা যারা এআই এর সিদ্ধান্ত পর্যবেক্ষণ করবেন। দেন এরপরে হচ্ছে আপনার এআই ব্যবহারের নিয়ম ও প্রভাব সম্পর্কে সাধারণ মানুষের জন্য তথ্য প্রকাশ করা যেতে পারে। তো এগুলা করে এআই এর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যেতে পারে বলে আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমার এরকম একটা আসলে কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেশনে আমি সংযুক্ত হতে পেরেছি, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও ধন্যবাদ ভাইয়া। জি, ওকে, আসসালামু আলাইকুম।